হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমরা সবাই জানো তোমাদের কালকে পদার্থ পরীক্ষা। এই পদার্থ পরীক্ষার দেখো একটু সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। এখানে কয়টি অধ্যায় আছে? টোটাল তোমাদের 7টি অধ্যায় আছে। এই 7টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদা করে তোমরা ভিডিও পাবা। অবশ্যই ভিডিওগুলো দেখবা, দেখলে অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে। দেখবা এইখানে আলোচনা করা, এই প্রত্যেকটি অধ্যায়ের আলোচনা করা প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় হুবহু চলে আসবে। ঠিক আছে, আজকে আমরা এখন এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, এই প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আমি এখানে দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসতে পারে সেটা বলছে। দেখো, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, মাত্রা কাকে বলে, লঘিষ্ঠ গণন বা এখানে তো লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কাকে বলে, পিচ কাকে বলে, পরিমাপের একক কাকে বলে, রাশি কাকে বলে এবং মৌলিক রাশি, লব্ধ রাশি বা যৌগিক রাশি কাকে বলে। এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই এই প্রথম অধ্যায়ের পড়ে যাবা। দেখবা এই অধ্যায়ের মধ্যে তোমাদের কমন আসবে। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, যেটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাস অনুসারে সংক্ষিপ্ত প্রশ্নও আসবে। দেখো, এখানে বলা আছে প্রথমে এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো গাইডে পাবা, কারণ এগুলো প্রশ্ন বিগত সালে পরীক্ষায় আসছে। এরপরে এখানে আমি একটা প্রশ্নের মধ্যে 3টা দিছি, আরো বিভিন্নভাবে আসতে পারে। ওজন একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্নটি হবে। কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। ক্ষমতা লব্ধ রাশি ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্নটা আসবে। তো এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর তোমরা একইভাবে লিখতে পারবা। কিভাবে লিখবা? আগে লব্ধ রাশি কাকে বলে তোমরা সেটা লিখবা। লব্ধ রাশি কাকে বলে এটা লিখবা। এরপরে লব্ধ রাশি কাকে বলার পরে এখানে যদি ওজন আসে তো ওজনের কথা তখন বলবা, কাজ আসলে কাজের কথা বলবা, ক্ষমতা আসলে ক্ষমতার কথা বলবা। এভাবে 3 নম্বরে আসো, মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা এগুলো গাইড থেকে পড়ে নিবা, আশা করি সবারই গাইড আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বলতে কি বোঝো? তাহলে এই প্রশ্নের অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর, স্ক্রু গজের নির্ণাঙ্ক 0.01 বা লঘিষ্ঠ গণন 0.01 সেন্টিমিটার বলতে কি বোঝায়? এগুলা প্রশ্নের অ্যান্সার করার সময় আগে ভার্নিয়ার ধ্রুবক আসলে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এটা দিয়ে দিবা। স্ক্রু গজের লঘিষ্ঠ গণন বা নির্ণাঙ্ক আসলে ওইটার সংজ্ঞা দিয়ে দিবা। এরপরে তোমরা এই অংশটুকুর ব্যাখ্যা দিবা। ঠিক আছে, যেমন দেখো, ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বলতে কি বোঝো? এটার অ্যান্সার করতে গেলে তোমাদের আগে ভার্নিয়ার ধ্রুবকের কথা বলতে হবে। অবশ্যই তোমরা গাইডে এই জাতীয় প্রশ্নের অ্যান্সারগুলা করে যাবা। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, তার সমাধান। আমি এখানে 2টা সৃজনশীল প্রশ্ন আর একটা ম্যাথ নিয়ে আলোচনা করছি। এই 3টি ম্যাথ যদি তোমরা করো, এই 3টি সৃজনশীলের গঘগুলো যদি তোমরা করো, দেখবা তোমরা পরীক্ষায় 100% কমন পাবা। ঠিক আছে, এই টাইপের আসবে, তোমাদের শুধু একটু বুঝে করতে হবে, হয়তো মানগুলো চেঞ্জ হইতে পারে। তো শিক্ষার্থীরা একটু প্রশ্নটা পড়ে দেখো। বলছে, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। বলছে মূল স্কেলের পার্ট 18 মিলিমিটার বা 18 মিলিমিটার এবং পরিমাপে ত্রুটি 5%। ঠিক আছে, এই তোমার তথ্য দেওয়া আছে। এখন বলছে তথ্য থেকে ক নাম্বার কোশ্চেন তোমরা আগেই দেখছো, এখানে এগুলো আসবে। স্ক্রু গজের পিচ কাকে বলে পড়ে নিবা। ইউটি প্লাস হাফ এইটি স্কয়ার সমীকরণটির যথার্থতা যাচাই করো। এটা দিতে হবে তোমার মাত্রা দিয়ে। তোমার এখানে দেখো, তোমাদের বলতে হবে এই সমীকরণে 3টি পদ আছে। একটা হচ্ছে এই পদ, বাম পাশে একটি পদ, ডান পাশে হচ্ছে 2টি পদ। তো এই প্রথম পদটাকে বলবা এস, দ্বিতীয় পদ হচ্ছে ইউটি, তৃতীয় পদ হচ্ছে এইটি স্কয়ার। ঠিক আছে, এইটি স্কয়ার। এরপরে তোমাদের কাজ হচ্ছে এই প্রথম পদের মাত্রা, অর্থাৎ দেখো প্রথম পদ হচ্ছে এস, এই এসের মাত্রা হচ্ছে বড় হাতের এল, অর্থাৎ স্মরণের মাত্রা এল। এইভাবে তুমি দ্বিতীয় পদের মাত্রাও দেখবা এল আসবে, এই তৃতীয় পদের মাত্রা হচ্ছে কি আসবে? এল আসবে। আর এখানে হাফটাকে কাউন্ট করা হবে না, কারণ এটা হচ্ছে ধ্রুবপদ। এভাবে যদি তুমি 3টি পদের মাত্রা একই আনো, তবে তুমি শেষে বলতে পারবা অতএব সমীকরণটি যথার্থ মানে সমীকরণটি সঠিক। যদি একটা সমীকরণে যতগুলো পদ থাকে, প্রত্যেকটি পদের মাত্রা যদি একই হয়, তাহলে ধরে নিবা সেই সমীকরণটি সত্য। এভাবে আমাদের মেন কাজ হচ্ছে গ আর ঘ, টোটাল হচ্ছে 7 মার্ক। খুবই মনোযোগ সহকারে দেখবা গ আর ঘ কিভাবে আমি সলভ করতেছি, সেম এই সিস্টেমে সলভ করার চেষ্টা করবা।
তো দেখো বলছে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে যাব। ভার্নিয়ার সমপাতন কোন সূত্রে আছে সেটা আগে ভাববো। ভার্নিয়ার সমপাতন আছে হচ্ছে, দেখো আমরা স্লাইড ক্লিপার্স যন্ত্রের সাহায্যে যখন দৈর্ঘ্য পরিমাপ করব, তখন আমরা একটা সূত্র পাই, L = M + V × VC। এইখানে ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ঠিক আছে, তাহলে এই সমীকরণের বাকি যে রাশিগুলো আছে এদের মানগুলো যদি আমরা এই উদ্দীপকে পাই, তাহলে ভি এর মানটা বের করা সহজ হয়ে যাবে। তো আমরা দেখো শিক্ষার্থীদের এইভাবে এখানে লিখবো 1 নং প্রশ্নের গয়ের উত্তর এইভাবে লেখার পরে লিখবো উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন নির্ণয় করা হলো। এরপরে তোমরা দুইটা সাইড করবা, একটা হচ্ছে আমরা জানি দিয়ে বাম পাশে আমরা জানি দিয়ে সূত্রটা লিখবা যে L = M + V × VC, আর এই পাশে এখানের জায়গায় তোমরা যে যে প্রতীকগুলো আছে অর্থাৎ L আছে, এই L এর মান তোমরা বের করবা। L এর মান দেখো, L মানে হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এখানে যে বস্তুর দৈর্ঘ্য মাপতে গেছি সেটা দৈর্ঘ্য কত পাইছি বলছে, উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাইছে 1.875 সেন্টিমিটার। তো আমরা এই মানটা এখানে বসাবো। ঠিক আছে, 1.875 সেন্টিমিটার। এরপরে কি আছে দেখো প্রশ্নে বলছে আমাদের আমাদের আর একটা প্রতীক দেখতে হবে M। ঠিক আছে, আমরা M এর মান দেখব, M এর মান কি আছে। এরপরে দেখব হচ্ছে ভি এর মান তো আমাদের নাই, ভিসির মান। ঠিক আছে, এই ভিসির মান আমাদের বের করতে হবে, আর ভিসির মান সরাসরি দেওয়া হয়তো বা নাই, আমি পড়লাম যে এটা ভিসির মান সরাসরি দেওয়া নেই। আচ্ছা, তো আমরা দেখি আগে কি আছে, যে মূল স্কেলের পার্ট হচ্ছে 18 মিলিমিটার। তো আমরা এটা এখানে লিখে দিব, মূল স্কেলের পার্ট হচ্ছে 18 মিলিমিটার। এরপরে আমরা যাব হচ্ছে কি দেওয়া আছে, আর ভিসির মান দেওয়া আছে কিনা দেখা যাচ্ছে না, ভিসির কোনো মান নাই। অতএব আমাদের এখানে লিখতে হবে যে ভিসির মান দেওয়া না থাকার কারণে এখানে দেখো বলছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। এটা হচ্ছে অ্যাশ এর মান, অ্যাশ। ঠিক আছে, অ্যাশ = হচ্ছে 1 মিলিমিটার। এরপরে আমরা যেহেতু অ্যাশ আছে তাহলে অতএব এন আছে, এন = হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেখো তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে কিনা, দেখো বলছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ হচ্ছে 20 লিখলাম। যেহেতু এটা আছে আমাদের অবশ্যই ভিসি বের করতে হবে, আমরা ভিসিটা বের করে নিব এখানেই। ভিসি = হচ্ছে H/N, এটা হচ্ছে ভিসির সূত্র। ভিসি = হচ্ছে H/N, আমরা এখানে বের করে নিব ভিসি = H/N। দেখো একটু সময় লাগবে, একটু সময় দিবা। এখানে লিখবো আমরা হচ্ছে N, উপরে হচ্ছে S, এইগুলো ভিসির সূত্র, ভিসি = H/N। আশা করি বিষয়গুলো বুঝতেছো। এরপর আমরা এটা ম্যাথ করব, ইকুয়াল দিয়ে দেখো S এর মান হচ্ছে কত 1, আর নিচে হচ্ছে N এর মান হচ্ছে 20। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এখানে দেখো এটা হয়ে গেল। তারপরে আমরা সমান চিহ্ন দেব। 1/20 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে, দেখো আমি একটু ক্যালকুলেটর চাপি, 1/20 ভাগ করলে হচ্ছে 0.05। ঠিক আছে, এত কি, এটা হচ্ছে মিলিমিটার। কেন, কারণ অ্যাশের মানটা ছিল মিলিমিটারে, এই জন্য এটা মিলিমিটার, কিন্তু আমরা মিলিমিটার রাখতে পারবো না। কেন, কারণ এই মানগুলো সবগুলোকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। ঠিক আছে, তো মিলিমিটারকে সেন্টিমিটার করতে মিলিমিটার ছোট আর সেন্টিমিটার হচ্ছে বড়, তো ছোট থেকে বড়তে যাইতে গেলে ভাগ করতে হয়। আর মিলিমিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে 10। ঠিক আছে, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার। তো এই কারণে এটাকে আমরা কি করব, ভাগ করব। ঠিক আছে, ভাগ করব কি দিয়ে, ভাগ করব হচ্ছে 0.05, এটাকে আমরা ভাগ করব হচ্ছে 10 দিয়ে। আশা করি বিষয়গুলো বুঝতেছো। তো ভাগ করলাম, ভাগ করলে একটা মান আসবে, মানটা হচ্ছে কত আসবে, একটু ক্যালকুলেটর টিপে দেখি, ভাগ 10, দেখা যাচ্ছে মান আসবে 0.005। ঠিক আছে, একটা শূন্য বাড়া যাবে, এত হচ্ছে সেন্টিমিটার। আমরা উপরে দেখি আর মান মিলিমিটারে আছে, দেখো এম এর মানটা মিলিমিটারে আছে, তো এটাকে আমরা সেম কাজ করব, মিলিমিটারটাকে সেন্টিমিটার বানাবো। ঠিক আছে, তো আমরা জানি মিলিমিটারকে সেন্টিমিটার বানাইতে গেলে 10 দ্বারা ভাগ করতে হয়। তাহলে উপরে আছে কত, 18। ঠিক আছে, এগুলা হচ্ছে সব দেওয়া আছে কাজ। ঠিক আছে, এখানে এগুলা দেখে দেখে আমরা সূত্রে মান বসাবো, অ্যান্সার চলে আসবে।
তো আমরা দেখি ভাগ করে 18 ভাগ হচ্ছে 10, তাহলে দেখা যাচ্ছে 1.8। যদিও এগুলোর জন্য ক্যালকুলেটরের দরকার হয় না, তারপরও 1.8 সেন্টিমিটার। দেখো এইভাবে আমরা সবগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করছি। এখন আমরা আমাদের কোন পাশে যাব? দেখো আমরা বাম পাশে যাব। বাম পাশের সূত্রে যাব। এল এর মান আমরা পাইছি 1.875, ঠিক আছে। দেখো 1.875 ইকুয়াল এম এর মান পাইছি আমরা কত? এম এর মান হচ্ছে 1.8, ঠিক আছে, প্লাস ভি এর মান কত পাইছে? দেখো তো, ভি এর মান তো আমাদের বের করতেই হবে। ভি তো ভি থাকলো, ঠিক আছে। তারপরে গুণ আছে, এই গুণ চিহ্ন রেখে দিব, ঠিক আছে। এরপরে আমাদের সাথে আছে বিসি। বিসির মান আমরা পাইছি হচ্ছে 0.005, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝছো। এরপরে এই ইকুয়ালটা আমরা কাজ করব কি? দেখো এরপরে আমরা কাজ করব হচ্ছে এটা থাকলো, ওইটাই থাকবে। আমরা এই পাশে 1.875 মাইনাস ওই দেখো 1.8টা আমাদের ডান সাইডে প্লাস আছে, বাম সাইডে নিয়ে আসলে হবে মাইনাস, তাহলে 1.8, ঠিক আছে, 1.8। এরপরে ইকুয়াল দিয়ে যা ছিল তাই, এখানে কি ছিল? ভি ইন্টু এইটা ছিল, এইটুকু অংশ ছিল, আমরা এইটুকু অংশ এখানে তুলে দিব, ঠিক আছে। এরপরে দেখো এটা বিয়োগ করলে কি আসবে? এটা বিয়োগ করলে আমরা একটু ক্যালকুলেশন করব। দেখা যাচ্ছে এখানে যদি আমরা বিয়োগ করি 1.875 থেকে বিয়োগ হচ্ছে 1.8, দেখো তোমরা 1.875 বিয়োগ হচ্ছে 1.8, তাহলে দেখা যাচ্ছে মান আসে 0.0, একটু সিলি মিস্টেক, ইংরেজিতে করতে হবে, দিয়ে করলাম 0.075 আসবে। হ্যাঁ, এটা ইকুয়াল দিয়ে আমরা যা আছে তাই লিখবো। দেখো এই পাশে আমাদের ইকুয়াল দিয়ে কি আছে? ভি ইন্টু ভিসি, ওইটাই রাখবো, ঠিক আছে। আশা করি তোমরা এই ক্যালকুলেশন গুলো পারো। এরপর দেখো এটা গুণ অবস্থায় আসে না, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এই পাশে ভাগ করব, হ্যাঁ, ভাগ, একটু এগুলা এখানে করা ঝামেলা, ঠিক আছে। এটা যদি হাতে নাতে হইতো তো খুব ভালো হইতো। এবারে আমরা এই মানগুলা শো করাবো। এখানে এখানে মান থাকবে 0.075, ঠিক আছে, 0.075। এরপরে আমরা নিচে লিখবো হচ্ছে 0.005। হ্যাঁ, এই যে মানটা বসাইলাম, ওই পাশে পড়ে থাকলো হচ্ছে তোমার ভি, ঠিক আছে, ভি থাকলো হচ্ছে ভি। এরপরে আমরা দেখব এটা যদি আমরা ভাগ করি, তো আশা করি অবশ্যই তোমরা বিষয়গুলো বুঝতেছো। হ্যাঁ, এটা যদি আমরা ভাগ করি, দেখি ভাগ করি, এটার ভাগ হচ্ছে 0.005, তাহলে ভাগ করে দেখা যাচ্ছে আস্তে আস্তে 15, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে 15, বাংলায় থাকতেছে 15 আসবে। এরপরে এই পাশে ভি আছে, তো আমরা ভি এ রাখবো, ঠিক আছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। ঠিক আছে, এটাই হলো তোমার এটার উত্তর। আমরা এটাকে একটু সোজা করে লিখবো। দেখো একটু প্রবলেম হচ্ছে, তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এগুলা একটু লিখেই ঝামেলা এখানে। এটাকে আমরা সোজা করে লিখবো। দেখো এই পাশে লিখবো হচ্ছে ভি, আর ওই পাশে মানটাকে সোজা করে লিখবো, মান হচ্ছে 15।
ঠিক আছে, এইগুলো তোমার ভার্নিয়ার সমপাতন কিভাবে বের করবা সেম এইভাবে একটু সুন্দর করে বের করার চেষ্টা করবা। ঠিক আছে, আগে লিখবা আমরা জানি এল ইকুয়াল এই সূত্রটা লিখে ফেলবা, এরপরে এই পাশে তুমি যা যা মান জানো সেইগুলো মান এখানে সুন্দর করে বসাবা, দেখবা অ্যান্সার চলে আসবে ক্যালকুলেশন করতে করতে। আর এগুলা ক্যালকুলেশন তো সিলি কোশ্চেন, এগুলো তোমরা জানো, এগুলো সবাই পারবা। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। আমি এটার অবশ্যই আমি হাতে করাও বিষয়টা তোমাদের এখানে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখানে একটু দেওয়ার চেষ্টা করি তোমাদের, এটা একটু সময় লাগবে। ঠিক আছে, একটু সময় লাগতেছে দেওয়ার জন্য। ডেস্কটপে আছে একের গো। ঠিক আছে, এই হইলো আমি এখানে করে রাখছি, দেখো বিষয়টা এইভাবে সবগুলো আছে এখানে মান বের করা। তো আমরা একটু দেখে নেব, এই যে দেখো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা শিক্ষার্থীরা এখন আমরা গ তো করে ফেললাম, গ এর অ্যান্সার আসলে হচ্ছে 15 ভার্নিয়ার সমাপতন। আমরা এখন ঘ নাম্বার কোশ্চেনটি করব, দেখো একটু ঘ নাম্বার কোশ্চেনটি কিভাবে করব। তো ঘ নাম্বার কোশ্চেনটি যেভাবে করবা সেটার জন্য আগে কিছু জিনিস মনে রাখতে হয়। তো এখানে বলছে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে, তো গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখানে আমাদের ত্রুটি বের করতে বলছে। ঠিক আছে, তো এই ত্রুটি বের করার জন্য কিছু নিয়ম ফলো রাখবা। যে কোনো অঙ্কের প্রত্যেকটি, এই অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্নের ঘরে দেখবা তোমরা কত পার্সেন্ট ত্রুটি, ত্রুটি গ্রহণযোগ্য কিনা। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো বেশিরভাগ বলছে। তো প্রথম যে কাজটি করতে হবে, এখানে আগে দেখতে হবে দৈর্ঘ্য বের করা আছে কিনা। যদি প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য বের করা না থাকে, ঠিক আছে, ওই বস্তুটির দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদেরকে সূত্র দিয়ে দৈর্ঘ্যটা বের করতে হবে। আর এখানে সূত্র দৈর্ঘ্য বের করার জন্য স্লাইড ক্লিভার্সে যে সূত্রটা আমরা গয়েফ ইউজ করলাম, এই সূত্রটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখতেছি আমাদের এই প্রশ্নে বস্তুটির দৈর্ঘ্য দেওয়া আছে 1.875। ঠিক আছে, তো এই 1.875 বস্তুটির দৈর্ঘ্য থেকে তোমরা অবশ্যই ক্ষেত্রফল বের করে ফেলবা। যেহেতু এটা বর্গাকার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আগে ক্ষেত্রফল বের করবা স্বাভাবিকভাবে, এরপরে দেখবা এখানে ত্রুটি কত পার্সেন্ট, 5% ত্রুটি। এই 5% ত্রুটি বিবেচনায় আমরা এই বস্তুটার, হ্যাঁ এই বস্তুটার দৈর্ঘ্য অন্য কিছু পাবো। ঠিক আছে, এই 1.875 বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে অন্য কিছু হবে, তো অন্য কিছু বের করব। এরপরে আর নতুন দৈর্ঘ্য পাইলাম, নতুন দৈর্ঘ্য পাওয়া মানে আবার নতুন করে আমরা ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পারছো। প্রথমেই দৈর্ঘ্য, দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে আবার নতুন করে দৈর্ঘ্য ত্রুটি বিবেচনায়। ঠিক আছে, এরপরে হচ্ছে ক্ষেত্রফল বের করবো, আবার ক্ষেত্রফল বের করে চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি কি? চূড়ান্ত ত্রুটি মানেই হচ্ছে পরিমাপকৃত মান, অর্থাৎ আমরা যে মানটা পাচ্ছি প্রথম অবস্থায়, ঠিক আছে, ওইটা আর হচ্ছে আমরা ত্রুটি বিবেচনা করে যে মানটা পাইলাম। ঠিক আছে, কারণ ত্রুটি বিবেচনা দুইটা বিষয় হইতে পারে। ত্রুটি বিবেচনা একটা হচ্ছে সর্বোচ্চ আর একটা হচ্ছে সর্বনিম্ন। ঠিক আছে, ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম। আমরা সবসময় সর্বোচ্চটা ধরে কাজ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমবার কি বের করলাম, দৈর্ঘ্য না থাকলে দৈর্ঘ্য বের করে নিব, তারপরে ক্ষেত্রফল বের করব। এরপর হচ্ছে ত্রুটি বিবেচনায় আবার হচ্ছে কি বের করব, দৈর্ঘ্য বের করব। আর দৈর্ঘ্য পাওয়া মানে হচ্ছে আবার ক্ষেত্রফল বের করতে হবে। এরপরে আমাদের চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি কি? চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমরা সর্বশেষ ত্রুটি বিবেচনায় যে ক্ষেত্রফল পাইলাম সেটা বিয়োগ পূর্বে যে আমরা ক্ষেত্রফল পাইছি, অর্থাৎ স্বাভাবিক যেভাবে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যতেই। ঠিক আছে, ত্রুটি বিবেচনা ছাড়াই। তো এটা বিয়োগ করবো, বিয়োগ করে চূড়ান্ত ত্রুটি পাবো। ঠিক আছে, এরপরে আমরা লিখব হচ্ছে যে আমাদের কি বলছে, বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে, মানে শতাংশ মতো শতকরা ত্রুটি বের করতে বলছে। তখন আমরা লিখব যে বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা আপেক্ষিক ত্রুটি, বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা আপেক্ষিক ত্রুটি ইকুয়াল হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল ইনটু হচ্ছে 100%। এখান থেকে আমরা ত্রুটি বের করতে পারবো। স্যাম এই সিস্টেমে কোনো ঝামেলা করবে না। বিভিন্ন গাইডে বিভিন্নভাবে দেওয়া আছে, গাইডের যে অনেকগুলো তথ্য আছে, ম্যাক্সিমাম মিনিমাম এতগুলো কোনো কাজের দরকারই নেই, শুধু তোমরা ম্যাক্সিমাম ধরে কাজ করবা। ঠিক আছে, আচ্ছা আশা করি বিষয়টা তোমরা বুঝছো। এবার আমরা আসলে খাতা কলমে চলে যাই। আচ্ছা দেখো, গ নাম্বার কোশ্চেন, এখানে আমরা শুরুতে যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে ওই বস্তুটার দৈর্ঘ্য লিখবো। তো আমরা লিখবো দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে বর্গাকার, হ্যাঁ বর্গাকার বস্তুটির, দেওয়া আছে বর্গাকার বস্তুটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য।
ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল কত দেওয়া আছে আমরা দেখছিলাম মনে হয় 1.87। ঠিক আছে 1.87, একটু দেখি। বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে 1.875 সেন্টিমিটার, 1.875 সেন্টিমিটার, একটু দূরে হয়ে গেছে। তো এটা হচ্ছে 1.875। ঠিক আছে, তো আমরা ইংরেজিতে করে নিই 1.875, এত কি সেন্টিমিটার। ঠিক আছে, এত হচ্ছে সেন্টিমিটার। যেহেতু আমরা বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে এখানে ওর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এই কথাগুলাই লিখবো, জাস্ট এখানে কি করব, ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এই কথাগুলো লিখবো। তো বর্গাকার বস্তুটির বাহু দৈর্ঘ্য না লিখে এখানে লিখবো ক্ষেত্রফল। কি লিখবো, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ঠিক আছে, তো ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণন বাহু, নতুবা হচ্ছে বাহু স্কয়ার। তো আমরা এটা এখানে বসানোর চেষ্টা করব। এই ম্যাথগুলা একটু কম্পিউটারে করা সো টাফ, একটু সময় লাগে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে আশা করি। ঠিক আছে, আমি এইখানেই করার চেষ্টা করতেছি, এটা একটু দূরে দিচ্ছি, তাহলে আমরা কাছাকাছি খুঁজে পাবো। ঠিক আছে, এখানে করতেছি। তো আমরা এই জিনিসটাকে এখানে নিব। ঠিক আছে, এই যে নিলাম। দেখো ভিতরে আমরা কাজ করব, এটা হচ্ছে 1 পয়েন্ট কত ছিল, 1.875। ঠিক আছে, এরকম করে নিয়ে উপরে দেব হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমাদের যে মানটা আসবে ইকুয়াল, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর চাপে দেখি কি আসতেছে। দেখো 1.875 ইন্টু 1.875, তো দেখা যাচ্ছে মান আসছে 3.5156। আমরা চারটা দশমিকের পরে চার পর্যন্ত মান নিলাম। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতেছো। একটু সময় নিচ্ছি, এই তো। ঠিক আছে, এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম। এটা অবশ্যই ভালো করে মনে রাখবা, বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এর মানে ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল বের হলে এবার আমরা ত্রুটি বিবেচনা করব। ঠিক আছে, ত্রুটি বিবেচনায় ত্রুটি ত্রুটি কত পার্সেন্ট হয়েছে আমাদের দৈর্ঘ্য পরিমাপে। আমার এখানে যেহেতু মনে রাখবা, যদি ত্রুটিটা, হ্যাঁ এখানে তো ত্রুটির পরিমাণটা যদি দেওয়া থাকতো মানে সরাসরি, তো আমরা খুবই ভালো হইতো, আমরা তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু এখানে বলছে ত্রুটিটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি পাওয়া গেছে হচ্ছে 5%। তো যখন এইভাবে বলবে যে ত্রুটি বিবেচনায় দৈর্ঘ্য হচ্ছে 5%, তখন আমাদের ত্রুটিটা আসলে সঠিক চূড়ান্ত ত্রুটিটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো দৈর্ঘ্য পরিমাপে, আসলে দেখো দৈর্ঘ্য পরিমাপে। ঠিক আছে, আশা করি বিষয়গুলা ক্লিয়ার। তোমরা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে 5%, কত পার্সেন্ট, 5% ত্রুটি, 5% ত্রুটি হয়, 5% ত্রুটি হয়, ত্রুটি হয় বস্তুটির ত্রুটি, বস্তুটির বস্তুটির ত্রুটি ইকুয়াল কত হবে। দেখো আমাদের দৈর্ঘ্য ছিল হচ্ছে কত, 1.875, এর সাথে আমরা ইনটু দিয়ে দিব, গুণ চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, এখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব, গুণ, এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে 5%। ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতেছো, একটু বাংলা ইংরেজি হলেও বোঝার চেষ্টা করো। 5%, এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি কিভাবে চাপবো একটু দেখার চেষ্টা করো, মনে রাখবো, শুনো ভালো করে, শুনো, ক্যালকুলেটর নাও হাতে, ক্যালকুলেটর হাতে নিয়ে চাপো। 1.875 ইন্টু হচ্ছে 1.875 ইন্টু হচ্ছে 5। ঠিক আছে, আর পার্সেন্টেজ মানে হচ্ছে 100, যেটা ভাগ। ঠিক আছে, ভাগ 100 চাপো, দেখবা 0.09375, 0.09375 এটা আসবে। ঠিক আছে, এত হচ্ছে সেন্টিমিটার, এত কি
এত সেন্টিমিটার আসবে। এরপরে হচ্ছে আমরা লিখব ত্রুটি বিবেচনায়, ঠিক আছে, লিখব হচ্ছে ত্রুটি বিবেচনায়, ত্রুটি বিবেচনায়, হ্যাঁ, বিবেচনায় বস্তুটির দৈর্ঘ্য, বস্তুটির সর্বোচ্চ 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 দৈর্ঘ্য, সর্বোচ্চ দৈর্ঘ্য ইকুয়াল। তো ত্রুটি বিবেচনায় বস্তুটির সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে কত হবে বলো? আমরা হচ্ছে আমাদের মেইন দৈর্ঘ্যটাকে লিখবো এখানে 1.875, এর সাথে প্লাস করব হচ্ছে 0.0, হ্যাঁ, 93 বলো, 9375 ইকুয়াল দিব। এটা যদি আমরা যোগ করি তাহলে একটা মান পাবো হচ্ছে কত, 1. দেখো 1.96, ক্যালকুলেটর চাপলে তোমরা পাবা 9687, ঠিক আছে, এত হচ্ছে সেন্টিমিটার পাবা, ঠিক আছে, এত সেন্টিমিটার। যেহেতু আমরা আবার নতুন করে দৈর্ঘ্য পাইলাম, বস্তুটির সর্বোচ্চ দৈর্ঘ্য পাইলাম, অতএব আমরা কি লিখবো, ত্রুটি বিবেচনায় বস্তুটির ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রুটি বিবেচনায় বস্তুটির ক্ষেত্রফল, ত্রুটি বিবেচনায় বস্তুটির সর্বোচ্চ ক্ষেত্রফল। এবার কি করব, ক্ষেত্রফল মানে হচ্ছে এই জিনিসটাকে আমরা স্কোয়ার করব, ঠিক আছে, স্কোয়ার করলে একটা মান আসবে, এই জিনিসটাকে আমরা এইখানে শো করাবো। দেখো মানটা শুধু একটু চেঞ্জ হবে, মান হচ্ছে 1.9687, ঠিক আছে, স্কোয়ার করলে আমাদের এই পাশে মান দাঁড়াবে হচ্ছে তোমার 3.87, একটু ইংরেজি করে নিই, হ্যাঁ, 3.876, ঠিক আছে, এখানে আসবে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, যেহেতু এটা একটা ক্ষেত্রফল, অতএব এখানে আমি ক্ষেত্রফল ব্যবহার করি নাই, তো এইখানে হচ্ছে সেন্টিমিটার কি হবে, স্কোয়ার হবে। দেখো আমি এখানেও ঠিক করে দিচ্ছি, এখানে হবে আমাদের হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, আর এই জিনিসটাই আমরা এইখানে নিয়ে আসবো, যেহেতু ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, বা বর্গ সেন্টিমিটার। এই যে আমরা পাই গেলাম। এরপরে আমরা যে কাজটি করব, দুটি ক্ষেত্রফল পাই গেছি, এখন আমরা লিখব চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি ইকুয়াল হচ্ছে, আমরা এই ত্রুটিটা যেহেতু বড়, দেখো এই ক্ষেত্রফলটা হচ্ছে বড়, আমরা এই ক্ষেত্রফলটাকে লিখবো এখানে, এই ক্ষেত্রফল আমরা এখানে নিলাম, ঠিক আছে, এরপরে বিয়োগ হচ্ছে আগের ক্ষেত্রফল কত ছিল আমাদের, আগের ক্ষেত্রফল ছিল এটা 3.5156, দেখো এখানেও 4 ঘর, এখানেও 4 ঘর আছে, সরি 3 ঘর, কত হবে তাহলে, এখন বিয়োগ করব আমরা, এখানে যদি বিয়োগ করে দেখি তাহলে দেখা যাবে মান আসবে 0.3604 আসবে, এত কি আসবে, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতেছো। এই গেল, ঠিক আছে, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি। এরপরে আমরা কি করব, চূড়ান্ত ত্রুটি তো শেষ, এখন আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। কি লিখবো তাহলে, সেম কথা লিখবো, ক্ষেত্রফলের আপেক্ষিক শতকরা ত্রুটি। তো ক্ষেত্রফলের কি লিখবো বলো, ক্ষেত্রফল পরিমাপে বস্তুটির শতকরা আপেক্ষিক ত্রুটি ইকুয়াল, আমরা এখানে একটা সমীকরণ লিখব, ঠিক আছে, সমীকরণটা তোমরা অবশ্যই সবাই জানো, তো এখানে সমীকরণটা লেখার চেষ্টা করি। উপরে আমরা দিব হচ্ছে চূড়ান্ত ত্রুটি, তো চূড়ান্ত ত্রুটির মান আমরা কত পাইছি, চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে এইটা, ঠিক আছে, কত মান,
এই মানটা আমরা এখানে শো করব 0.3604, ঠিক আছে। আর আমরা বাস্তবে মান পাইছিলাম কত, 3.87 না ক্ষেত্রফল একটু দেখো, ক্ষেত্রফলটা একটু দেখে নিই। ক্ষেত্রফল আমরা পাইছিলাম হচ্ছে 3. এটা ক্ষেত্রফল পাইছিলাম, হ্যাঁ। এই ক্ষেত্রফলটাকে আমরা এখানে শো করাবো 3. ঠিক আছে, 3.5156 এর সাথে আমরা গুণ দিব হচ্ছে, গুণ চিহ্নটা এইখান থেকে নিয়ে আসি। দেখো আমরা এখানে গুণ দিয়ে দিলাম, গুণ দিয়ে আর দিব হচ্ছে 100%, ঠিক আছে 100%। এরপরে আমরা এটাকে ইকুয়াল দিয়ে নিয়ে আসবো, ইকুয়াল আসবে কত, ক্যালকুলেটর চাপবা, চাপলে দেখতে আসবে হচ্ছে 10.25%। এই হলো বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে শতকরা আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি। তো আমাদের প্রশ্নটাই বলছিল যে কি বলছিল, দেখো তো, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে। তো আমরা এখানে সুন্দর করে বলে দিব, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে 10.25% ত্রুটি হতে পারে। এই হলো তোমাদের 1 নং প্রশ্নের গ এবং ঘ এর উত্তর। আশা করি বিষয়গুলো অবশ্যই, আর অনাকাঙ্ক্ষিত কিছু ভুলের কারণে দুঃখিত। এইভাবে আমি আরেকটা প্রশ্ন রাখছি তোমাদের জন্য, 2 নাম্বার প্রশ্ন। দেখো 2 নাম্বার প্রশ্নটা, এটারও আমি নোটটা দিয়ে দিই কিভাবে তোমরা এটা করবা, আমি হাতে নাতে করছি, ঠিক আছে। দিয়ে দিই এখানে। আচ্ছা, এখানে দিয়ে দিই। তো আমরা এখানে যাব ইনসার্টে, পিকচার হচ্ছে 1 নং প্রশ্নের ঘ, ঠিক আছে। এই যে দেখো আমি এখানে দিয়ে রাখছি, তোমরা একটু অবশ্যই দেখে নিবা। এই দেখো আমি সুন্দর করে লিখছি, প্রথমে দেওয়া আছে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য এত, দৈর্ঘ্য পরিমাপ 5% ত্রুটি হলে ত্রুটি হবে এত পার্সেন্ট, এত সেন্টিমিটার, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল হচ্ছে এত। এইভাবে তোমরা একটু বিষয়গুলো দেখে নিবা। আমি তোমাদেরকে দেখাচ্ছি ছোট করে, এই যে, ঠিক আছে। আশা করি লেখাগুলো বুঝতেছো। হলো, আমরা চলে যাই 2 নাম্বার প্রশ্নে। আমাদের 2 নাম্বার প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তোমরা একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। বলছি, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল হচ্ছে 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। তারপরে প্রশ্ন বলছে, মৌলিক রাশি কাকে বলে? তোমরা অবশ্যই জানো। তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গ্রহণযোগ্য। ব্যাখ্যা করে, এগুলা গাইডেই পেয়ে যাবা। তো এই গ আর ঘ একটু বোঝানোর চেষ্টা করো। গ আগের গ এর মতোই বলছি, কিনা ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। সেম আগের সূত্র ইউজ করবা, ইউজ করলে দেখবা আমি দিয়ে দিচ্ছি, তারপরও একইভাবে করবা, এটার অ্যান্সার আসবে 16, ঠিক আছে। আচ্ছা, আর আমি এটার অ্যান্সার কপিটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আর করে দেখাইলাম না, নতুন একটু সময় বাঁচানোর জন্য এটা করে দেখাইলাম না, আমি এখানে করে রাখছি আগে থেকেই। তো 2 নং প্রশ্নের গ, ঠিক আছে। এই যে দেখো গ আমি কি বলছি, প্রথমে আমরা জানি সূত্রটা লিখে রাখবো, আর ডান সাইডে হচ্ছে এখানে লিখে মানগুলো লিখবো। এখানে কি বলছি দেখো, এল এর মান হচ্ছে 6.48 সেন্টিমিটার, এম এর মান 6.4 সেন্টিমিটার, উদ্দীপক থেকে দেখে দেখে লিখবা। আর এন এর মান হচ্ছে 20, এন মান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর এস মান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, এটা হচ্ছে 1 মিলিমিটার। তো এই দুইটা দেওয়া থাকলে ভিসি বের করা যায়, কারণ ভিসি ইকুয়াল হচ্ছে এস ভাগ এন। তো এস এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 20। এরপর আমরা এখানে ভাগ করলে দেখবো আসবে 0.05 মিলিমিটার। এবিটাকে আমরা মিলিমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করব, যেটা আমি প্রথম ইয়াটাতে বলে ফেলছি। তো 10 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে দেখা যাবে 0.005 আসবে, ঠিক আছে, এত সেন্টিমিটার। এরপরে আমরা এই মানগুলো, ডান সাইডের মানগুলো বাম সাইডের সমীকরণে বসাবো, ক্যালকুলেশন করলে দেখবা এক সময় 16 চলে আসবে। আশা করি তোমরা সায়েন্সে পড়ার কারণে এই ক্যালকুলেশনগুলো তোমাদের কোনো কিছুই না, এগুলো তোমরা পারবা, ঠিক আছে।
আমরা এইভাবে গ নাম্বারটা করার চেষ্টা করব। দেখো গ নাম্বারটা কি বলছে, বলছে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে, পরিমাণে না পরিমাপে, পরিমাপটি ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি না। তাহলে আমরা যে মানটা বের করবো সেটা যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা। ত্রুটি থাকতেই পারে, ত্রুটি থাকুক সমস্যা না, কিন্তু ওই ত্রুটিটা গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কিনা, যে আমরা মানে নিতে পারবো কিনা যে এটা সমস্যা আছে। ঠিক আছে, তো এটা দেখবা যদি কোনো কিছুর পরিমাপ নির্ণয় করার জন্য ত্রুটিটা হয় তোমার 90%-এর উপরে, 90%-এর উপরে ত্রুটি যদি হয়, তোমার ত্রুটির পরেও যদি 90%-এর উপরে সফলতা থাকে তো ধরে নেবা সেটা নির্ভরযোগ্য। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা যদি করতে যাই তাহলে দেখা যাবে ত্রুটি যদি হয় 5%, 7%, 4%, তো আমরা ধরে নেব অবশ্যই নির্ভরযোগ্য। ঠিক আছে, আমরা দেখি ম্যাথটা আমি করে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমি আগে আমার হাতে করা বিষয়টা দিয়ে দিই। 2 নং প্রশ্নের ঘ, একই টাইপের অঙ্ক, একইভাবে করতে হবে। দেখো বলছে দেওয়া আছে ঘনকের এক বাহু দৈর্ঘ্য, যেটা দেওয়া আছে সেটা লিখবা। আর এখানেও যেহেতু 4% দেওয়া আছে, অর্থাৎ তোমার পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি হওয়ায় চূড়ান্ত ত্রুটি বা সর্বশেষ ত্রুটি হবে হচ্ছে 6.4 এর, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু 4%। তাহলে আমাদের সঠিক ত্রুটিটা চলে আসবে 0.2592% হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা ঘনকের এক পৃষ্ঠে যেহেতু আমরা দৈর্ঘ্য পাইছি, এর আগে আমি বলছি দৈর্ঘ্য পাওয়া মানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে, এই জন্য ক্ষেত্রফল, যদি আয়তনের ক্ষেত্রফলের ত্রুটি, আয়তনের শতকরা ত্রুটি বের করতে বলতো তো আমরা এখানে আয়তন বের করতাম। যেহেতু ক্ষেত্রফল বলছে এই জন্য আমরা ক্ষেত্রফল বের করব। দেখো এটার উপর ক্ষেত্রফল বাহু স্কয়ার, ক্যালকুলেটর চাপবা, এটা মান চলে আসবে এত সেন্টিমিটার স্কয়ার। এরপরে ত্রুটি বিবেচনায় ঘনকের এক বাহুর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হইতে পারে, সর্বোচ্চ মানে হচ্ছে যোগ করতে হবে আর সর্বনিম্ন হচ্ছে বিয়োগ করতে হবে। তো আমরা সর্বনিম্নটা এখানে করে নেই, দরকারও নেই কোনো। ঠিক আছে, এরপরে ঘনকের এক পৃষ্ঠের সর্বোচ্চ ক্ষেত্রফল হচ্ছে 6.8, এটার উপর আমরা স্কয়ার করব। তো এটা ক্যালকুলেটর চাপলে দেখো এই মানটা চলে আসবে। ঠিক আছে, আর দেখো পরবর্তীতে ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি মানে হচ্ছে আমরা সর্বশেষ যে সর্বোচ্চ ক্ষেত্রফল পাইলাম, এই সর্বোচ্চ ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। ঠিক আছে, ত্রুটি বিবেচনা ছাড়াই যে আমরা ক্ষেত্রফল পাইছি সেই ক্ষেত্রফলটা বিয়োগ করলে মান আসবে 3.4264। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর চাপে দেখবে এবং বাসায় বারবার প্র্যাকটিস করবা। এরপরে হচ্ছে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল ইন্টু হচ্ছে 100%। এরপরে আমরা এই মানগুলো এখানে শো করাবো, শো করালে ক্যালকুলেটর চাপলে দেখা যাবে 8.16 আসতেছে, মানে এত পার্সেন্ট ত্রুটি 100-র মধ্যে 8.16 হচ্ছে ত্রুটি। ঠিক আছে, তো এখানে তোমার সর্বশেষ ফিনিশিং টাচ দিবা, যদি বলে নির্ভরযোগ্য কিনা, যথেষ্ট কিনা, এই ধরনের প্রশ্ন বললে এই ফিনিশিং টাচটাও করে দিবা। সুতরাং ক্ষেত্রফল নির্ণয়ে সফলতার হার হচ্ছে 100 মাইনাস 8.16%, তো বিয়োগ করলে হবে 91.84%। যেহেতু 90 উপরে 90 আপ হয়ে গেছে, অতএব তোমরা বলবা অতএব ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে। ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতেছো। এইভাবে ম্যাথগুলো করতে হয় এই প্রথম অধ্যায়ের। ঠিক আছে, এই অঙ্কগুলো বারবার তোমরা দেখবা। ঠিক আছে, বারবার বাসায় প্র্যাকটিস করবা। এই যে দেখো ম্যাথ 2 নং প্রশ্নের ঘয়ের উত্তর। ঠিক আছে, এইভাবে করবা। এরপরে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তার সমাধান নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর বলছে কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন, প্লাঙ্ক। কে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন, থ্যালিস। কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে আরিস্টারাক্স। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে, রজার বেকন। এরপরে বলছি স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন কোন বিজ্ঞানী, এটা হচ্ছে গ্যালিলিও। বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, অরস্টেড। হ্যাঁ, এরপরে কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব, এটা হচ্ছে E=mc², এটা বিখ্যাত আইনস্টাইনের সূত্র। রেডিয়ামের আবিষ্কারক কে, রেডিয়ামের হচ্ছে পিয়ারে কুরি। তারপরে ক্রেস্কোগ্রাফ কি, ক্রেস্কোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্র। 10 নম্বর হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি নয়, দেখো মৌলিক রাশি নয় কোনটা, ভর মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, পদার্থের পরিমাণও মৌলিক রাশি কিন্তু তাপ না।
তো আমরা 7টা মৌলিক রাশি পড়ছি, এই 7টার মধ্যে তাপ কিন্তু মৌলিক রাশি না। নিচের কোনটি যৌগিক রাশি? ঠিক আছে, এই যৌগিক রাশি হচ্ছে তাপ। উপরের কোশ্চেনটা দেখো, তড়িৎ প্রবাহ, দৈর্ঘ্য, দীপন তীব্রতা এগুলো মৌলিক রাশি 7টার মধ্যেই ছিল। নিচের কোনটি মৌলিক একক? এই মৌলিক একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, আর এটা বলের একক, এটা হচ্ছে শক্তির একক, এটা হচ্ছে চাপের একক প্যাসকেল। তো 13 নম্বর দীপন তীব্রতার একক কোনটি? সেটা হচ্ছে ক্যান্ডেলা। সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে 6 × 10⁻12 মিটার। এরপরে 1 পিকোমিটার। এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে যাবা, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, এগুলো তোমার বোর্ড বইয়ে দেখবা দেওয়া আছে পিকোমিটার, ন্যানোমিটার, এটা সেটা, হ্যাঁ, এগুলো তোমরা সবগুলোই দেখে যাবা। তো বলছে 1 পিকোমিটার সমান সমান কত সেন্টিমিটার? এটা হচ্ছে 10⁻−10 সেন্টিমিটার। 1 am ইকুয়াল হচ্ছে কত pm? ঠিক আছে, এটা হচ্ছে 10⁻⁻6। নিচের কোনটি আয়তনের মাত্রা? l³ 2 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত ঘনমিটার? এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটর সূত্র বসায় মান বের করবা, দেখবা আসবে 32/3π। ঠিক আছে, এরপরে দেখো আছে একটা ম্যাথ, প্রধান স্কেলের পার্ট এত, ভার্নিয়ার সমাপতন এত, ভার্নিয়ার ধ্রুবক এত হলে পার্ট কত হবে? পার্ট বলতে মূল স্কেলের পার্ট কত হবে? ঠিক না, এটা হচ্ছে দৈর্ঘ্য, আমাদের এল এর মানটা বের করতে হবে। দেখো এল এর মান L = m, এটা হচ্ছে m এর মান, তারপরে হচ্ছে প্লাস ভি, এটা ভি এর মান, এরপর হচ্ছে ভিসি হচ্ছে এর মান। যার সমীকরণটাতে মান বসালে তোমরা এল এর মান পাবা 1.27 সেন্টিমিটার। অবশ্যই একটু ক্যালকুলেটর চাপার চেষ্টা করবা। এরপরে 20 নাম্বার 2 মিলিমিটার পিস বিশিষ্ট, হ্যাঁ, স্ক্রু গজের নির্ণায়ক এত হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? তোমরা স্ক্রু গজের যে সূত্র আছে সেই সূত্র ইউজ করলে এই মানটা পাবা 10²। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। স্ক্রুর সরণকে কি বলে? এটাকে পিচ বলা হয়। স্প্রিং নিক্তি দিয়ে বস্তুর কি পরিমাপ করা হয়? অভিকর্ষজ বল। এরপর নিচের তথ্যের আলোকে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া যায় হচ্ছে 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট পাওয়া যায় হচ্ছে 0.4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা হচ্ছে 100 এবং যন্ত্রটির পিচ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এখানে সূত্র ফেললে এগুলো মান সবগুলো হবে। বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে? এটা হচ্ছে 40 নম্বর দাগ। তোমরা ক্যালকুলেশন করে দেখবা, সময় না থাকার কারণে আমি এগুলো ক্যালকুলেশন করে দেখাইলাম না, এমনি করে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। 24 নম্বর তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 4.524 মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, এবারে 1 সেন্টিমিটার স্কয়ার সমান হচ্ছে 10⁻⁻4 মিটার স্কয়ার। ঠিক আছে, যেহেতু এখানে সেন্টিমিটার দুইটা আছে, এই টাইপের কোশ্চেন খুবই দরকারি। তো সেন্টিমিটার, একটা সেন্টিমিটারকে মিটার বানাইতে গেলে হচ্ছে কত দ্বারা ভাগ করতে? সেন্টিমিটার আর মিটারের সম্পর্ক হচ্ছে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, 100 মানে হচ্ছে 100। এখানে দুইটা সেন্টিমিটার স্কয়ার আছে, এখানে দুইটা 100 লাগবে। তো দুইটা 100 গুণ করলে হবে হচ্ছে 10 পাওয়ার 4। ঠিক আছে, যেহেতু আমরা সেন্টিমিটার হচ্ছে ছোট, মিটার হচ্ছে বড়, এই কারণে ছোট থেকে বড়তে আসলে ভাগ করতে হয়, তাহলে 1/100 গুণন 100, অর্থাৎ যেটাকে ক্যালকুলেশন করলে হবে 10⁻⁻4। কোয়ার্ক দিয়ে গঠিত, আশা করি বিষয়টা বুঝছো। এটা এর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন, যে সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ দুইটা সেন্টিমিটারকে মিটার বানাইতে হবে। ঠিক আছে, কোয়ার্ক দিয়ে গঠিত কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, চাপ একটি কোন রাশি? চাপ হচ্ছে লব্ধ রাশি এবং হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এবারে যে ক্যালকুলাস আবিষ্কার করেন কে? এটা হচ্ছে নিউটন। এরপরে কে প্রমাণ করেন যে তাপ এক প্রকার শক্তি? এটা কাউন্ট রামফোর্ড। এরপরে 30 নম্বরে আসি, ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? বেকেরেল। নিচের কোনটি শক্তি নয়? কোয়ার্ক। 32 নম্বর, যে বর্গাকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল এত সেন্টিমিটার, পরিমাপের 10% আপেক্ষিক ত্রুটি থাকলে বস্তুটির ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি কত? ঠিক আছে, এটা তোমরা যে ক্যালকুলেটর চাপো দেখবা চলে আসবে 21%। আশা করি পারবা, যদি না পারো একান্তই তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবা। 33, একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত হবে? এটা হচ্ছে 2%। ঋতু তার প্রস্থচ্ছেদ নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করবে? এটা হচ্ছে স্ক্রু গোজ। 35 নম্বর কোশ্চেন হচ্ছে ঘনক্ষণের একক কোনটি? স্টেরেডিয়াম। তো আমি সর্বশেষ বিশেষ দ্রষ্টব্যে বলছি, অবশ্যই বোর্ড বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করবা। যদি একান্তই না পারো তাহলে অবশ্যই
আমার হোয়াটসঅ্যাপে নক করবা, আর ছবিগুলো তুলে দিবা, যে প্রশ্নগুলো পারবা না আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো যদি উপকারে আসে মনে হয় তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কারণ আমি আরও প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও তোমাদের এক এক করে দেওয়ার চেষ্টা করব।